নমস্কার। গল্প পালঙ্কে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা। গল্প পাঠে ও প্রধান চরিত্রে রয়েছে সপ্তক ও গল্পে আরও ছোটোখাটো অন্যান্য চরিত্র এবং পোস্টার ডিজাইনিং, আবহ সঙ্গীত ও ভিডিও এডিটিংয়ে আমি থাকছি রয় আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুচুড়ো শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসার অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসে জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ। তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীর সইল না বলে ছেড়ে দিলুম। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমরি স্টেশন থেকে মাখনপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখনপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারেশন দাঁড়িয়েছিলেন শচীশবাবু। আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তাহলেও পরনে গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যানভাসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমি পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমরি স্টেশন থেকে নেমে বেলা 2টোর সময় হাঁটছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ রোজগারও করা গেল। দেরিও হলো বেশ, সেই জন্য আর একটা বাজার পড়ল। সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পরে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। এদেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথাসাধ্য পারে কেড়ে নেয়। প্রায় বনের ধারে বা মাঠের আশেপাশে যে ঝোপঝাড় রয়েছে, ওর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকে সন্ধ্যার দিকে। কেউ গেলেই একদম চেপে ধরে। সাবধান, একটা ডিঘি পড়বে মাঠের মধ্যে, ক্রোশ 3 দূরে। জায়গাটা কিন্তু ভালো নয় ঠাকুরমশাই। আর বেশি না গিয়ে সামনেই সঞ্জয়পুর গ্রাম পড়বে। পারলে পরে আপনি ওখানে রাত্রিটা আশ্রয় নিয়ে কালকে আবার এগোতে পারেন ঠাকুরমশাই। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা। সন্ধে প্রায় হয়। এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ভয়ে ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম। সেখানেই রাতের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধে তো হয়ে গেল তালদিঘির এদিকেই। অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু পারি আর না পারি দৌড়তে তো পারবো। না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়। পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম, দেখলাম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালগাছের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা! কি ভয়টাই না দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এইসব জায়গায় বিপদ থাকবে? আমি এই রকম ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা,
সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ আমাকে বললে, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখনপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? সতীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি তাহলে কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা না, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এই অঞ্চলে আর কাউকে চিনি না, মাখনপুরেও নতুন যাচ্ছি। সেখানে কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো কিছু একটা ভাবলে। তারপর আমাকে বলল, তা বেশ বেশ, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। এ রাতে আর কোথায় বেরোবেন? আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন ঠাকুর মশাই। আমরা যাতে বারোই, জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশেই বাইরে ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বান্না করে খাবেন। আসুন দয়া করে, পায়ের ধুলো দিন। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যি তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ, অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের এই অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আধার রাতে আমাকে যেতেই তো হতো মাখনপুরে, প্রায় 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে আমার মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ গাইয়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালার ঘর, বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে এই 1খানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটাকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এই ভেতর বাড়ির 1খানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির একপাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুর মশাই, রান্না চাপান। অনেক রাত হলো যে, আর দেরি করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি বাড়ির একটা বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা। আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতরটা দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে এমন করে চাইছে। আমি দস্তুর মতো হয়ে গেলুম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ,
এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা। কর্তাকে কাছে বসিয়ে রাত্রে রাত্রে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাঁট দেওয়া শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। আবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও একটু সরে এলো এবং নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, আপনি এখন এখান থেকে পালান, নাহলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা পাঁশুড়ে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে আমি তো আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গেরস্থ বাড়ি, গোলাগালা ঘরদোর, ডাকাত, কীরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে, ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 এমনভাবেই কাটলো। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললাম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বলল, সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি হাঁকলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বলল, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর বব্য হতে হতে দেব নে, অনেক সহ্য করেছি, আর করবো না। দাঁড়ান ঠাকুরমশাই, আমি একবার বাড়ির মধ্যে থেকে আসি, মানে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে বলল, শুনুন আমার উপায়, এই কথাখানা মনে রাখবেন। মনে যদি রাখতে পারে তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এবারের মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচগড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম কান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভরাম দাস, সবাই যাতে বারুন। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বোধ বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যায়, কিন্তু এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো? আচ্ছা, জ্যাঠামশার নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নামখানা কি? কান্তমণি। শ্বশুরবাড়ি কোন গায়ে? শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর তেওটা, বলুন বলুন। সামন্তপুর তেওটা। হ্যাঁ। শ্বশুরের নাম রামযদু। দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, ভয় করবেন নে। আমার বাপের বাড়ির নাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরে শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির বংশ পরিচয় দিয়ে বলবেন আপনি আমাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো। আপনি শ্বশুরকে বলবার পরে
হয়তো দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো আবার সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায়, রামদাতে শান দিচ্ছে আমার গলা কাটবার জন্য। এমন সময় স্বয়ং গৃহস্বামী আমার জন্য পান নিয়ে এলো। বলল, এই ঠাকুরমশাই, আর আদি হলো? নিন নিন নিন, এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি। মশারি টাঙ্গিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্রশিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বাড়ুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভরাম, পাঁচকড়ি। আমার বাবা বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এই দেশে। আমার কথা শুনে বৃদ্ধ কেমন যেন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? ভামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদের গুরুবংশ। আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আর একজন সন্ডামার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা ঠাকুরমশাই, আমারই মেজ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আর এই যে আমার মেজ ছেলে শম্ভু। এই তোমরা সবাই গড় করো, গড় করো। মেজ বৌমা, দেখো তো, চিনতে পারছো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বলল, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে সর্বনেশ হতো, পিঠেতে ব্রহ্মে হতে হতো। অনেক হয়েছে এই কুটুরিতে, এই বিছানা, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না? কিছু বলে না? কে কি বলবে? এই ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান রয়েছে। এই পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকেও বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন, পুরো ডাকাত। দাদারা আছেন। যাকে, আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, তুমি আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চির সুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী
জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা। আজ এ পর্যন্তই। ফিরছি আমরা পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। না হোয়াটসঅ্যাপ তারও বর্তমানে আমার মতো ক্রিমিনাল এক্সপার্টদের কাছে লন্ডন শহর বড় একঘেয়ে হয়ে উঠছে। এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি।